সূর্যনগর গ্রামে ঠাকুর বীর প্রতাপ সিংহ তার দুই ছেলে গিরিশ প্রতাপ সিংহ এবং দেবেন্দ্র প্রতাপ সিংহকে সাথে নিয়ে বাড়িতে বসে ডিনার করছিলেন। চাকর ধীরজ ওনাদেরকে যত্ন আত্তি করছিল। তখনই কষ্টে এবং রাগে ভরা একটা চিৎকারের আওয়াজ তাদের সবার কানে এলো। ঠাকুরবাবু, ঠাকুরবাবু, দরজাটা খুলুন ঠাকুরবাবু। কোনো একজন মেয়ে বারবার দরজায় ধাক্কা দিচ্ছিল। ঠাকুরবাবু ধীরজকে দরজাটা খুলতে বললেন। ধীরজ যেই মুহূর্তে দরজাটা খুলল, একজন অল্প বয়সী সুন্দর চেহারার মেয়ে ঘরে ঢুকে এলো আর ঠাকুরবাবুর সামনে এসে বলল, ঠাকুরবাবু, আমার নাম নন্দিনী। ক্ষমা করবেন এইভাবে আপনার প্রাসাদে আসার জন্য, কিন্তু আমার কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আচ্ছা বলো, এইভাবে আসার কি কারণ? এই কথা শুনে মেয়েটা দেবেন্দ্রর দিকে আঙুল দেখিয়ে বলল, আমি এখানে কেন এসেছি সেটা আপনার বড় ছেলে দেবেন্দ্রই আপনাকে বলতে পারবে। ঠাকুরবাবু দেবেন্দ্রর দিকে তাকালেন আর বললেন, দেবেন্দ্র, মেয়েটা বলছেটা কি? দেবেন্দ্র চেয়ার থেকে উঠে গিয়ে রাগে গটগট করে মেয়েটার দিকে গিয়ে বলল, তোমার এখানে এইভাবে আসাটা উচিত হয়নি। এখন তুমি যাও এখান থেকে। তোমার সাথে আমি কালকে দেখা করছি। যাও। না, আজ আপনার সব সত্যি ঠাকুরবাবুকে জানাতেই আমি এখানে এসেছি। এই কথা শুনে ঠাকুরবাবু এবং গিরিশ দুজনেই চেয়ার থেকে উঠে পড়ল আর নন্দিনীর কাছে এসে তিনি বললেন, এই যে মেয়ে, শোনো, জোরে কথা বলা আমার একদম পছন্দ নয়। তোমার সাথে যেটা হয়েছে শান্ত হয়ে বলো। ঠাকুরবাবু, আপনার বড় ছেলে দেবেন্দ্রর সঙ্গে গত 2 বছর ধরে আমার সম্পর্ক রয়েছে, আর আজ যখন আমি ওকে বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে বললাম, ও সোজাসুজি না করে দিল আর বলল যে আপনি নাকি আমার মতো নিচু জাতের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। এই কথা শোনা মাত্রই ঠাকুরবাবু দেবেন্দ্রর গালে থাপ্পড় মারলেন আর মেয়েটিকে বললেন, দেখো, যদি আমার ছেলের তোমার সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক থেকে থাকে তাহলে ওর বিয়ে তোমার সঙ্গেই হবে। এই কথা শোনা মাত্রই তার 2 ছেলে অবাক হয়ে গেল আর নন্দিনী বেশ আনন্দ পেল। দেখো, আমাদের নিয়ম অনুযায়ী হবু বর এবং হবু স্ত্রী পূর্ণিমার রাতে একসাথে নাগ দেবীর কাছে গিয়ে আশীর্বাদ নেয়। আজ থেকে 2 দিন বাদে পূর্ণিমা, ততদিন তুমি এখানেই অতিথি হয়ে থাকবে। শুনে নন্দিনী খুব খুশি হল আর ঠাকুরবাবুর গুণগান করতে লাগলো। ঠাকুরবাবু ওকে থাকার জন্য একটা ঘর দিয়েছিলেন। 2 দিন পর রাত 12টার সময় দেবেন্দ্র নন্দিনীকে জিপে করে নাগ দেবীর কাছে নিয়ে গেল। তারপর জিপ থেকে নেমে মন্দিরের পেছনের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আরে, মন্দির তো সামনে। তুমি আমাকে পিছনের জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? এই জায়গাটা সম্পর্কে আমি শুনেছি, এখানে নাকি প্রচুর সাপ আছে। তুমিও না নন্দিনী, খুবই সরল। আরে, আমরা তো নাগ দেবীর কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি, তাহলে সাপ যেখানে আছে সেখানে তো যেতেই হবে। কিন্তু আমরা চিনব কি করে ওনাকে? আমরা ওনাকে এখানে মন দিয়ে ডাকবো। এই বলে দেবেন্দ্র নন্দিনীর হাত ধরে একটা গাছের দিকে নিয়ে গেল। রাস্তায় ছোট বড় সাপ ঘোরাঘুরি করছিল, যেগুলোকে দেখে নন্দিনীর খুব ভয় করছিল, কিন্তু তাও ও দেবেন্দ্রর সাথেই যাচ্ছিল। ওই গাছটার কাছে গিয়ে দেবেন্দ্র দাঁড়ালো আর বলল, ঠিক আছে, এবার হাত জোড় করে চোখ বন্ধ করো আর ওনাকে মন দিয়ে ডাকো। হে নাগ দেবী, আমাদেরকে দর্শন দিন। এই বলে দেবেন্দ্র ওর চোখটা বন্ধ করল হে নাগ দেবী, আর বারবার একইভাবে ডাকতে লাগলো। দেবেন্দ্রকে দেখে নন্দিনীও হাত জোড় করে চোখ বন্ধ করল আর সেও একই কথা বলতে লাগলো। দেবেন্দ্র চোখ খুলে দেখল নন্দিনী পুজোয় ব্যস্ত হয়ে পড়েছে। ও এদিকে ওদিকে তাকিয়ে দেখল। আর একটা বড় পাথর তুলে এনে নন্দিনীর মাথায় আঘাত করল। নন্দিনী অসহ্য যন্ত্রণার চোটে মাথাটা চেপে ধরে মাটিতে পড়ে গেল। খুব শখ ছিল না রে তোর ঠাকুর বাড়ির বউ হওয়ার? এবার এখানে বসে বসে নিজের শেষ সময়টা গুন।
এই বলেই দেবেন্দ্র সেখান থেকে চলে গেল আর জিপে বসে বাড়ি চলে এলো। নন্দিনী খুব বড় আঘাত পেয়েছিল। ওর মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। ওর ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না। কোনো সাপ ওর কাছ দিয়ে গেলে এদিকে ওদিকে নড়ার চেষ্টা করছিল ও, কিন্তু তা আর কতক্ষণ। নন্দিনী দেখতে পেল আরও একটা কালো সাপ তার দিকে ধেয়ে আসছে। নন্দিনী তখনই সাপটার গলা চেপে ধরল আর বলল, হে নাগ দেবী, আপনার আশীর্বাদের ছল করেই ও আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমাকে এখানে অর্ধমৃত অবস্থায় ফেলে চলে গেছে ও। আমি বেঁচে থেকেই বা কি করব? আর আমি যখন জেলেই গেছি এটা যে ও আমাকে ওর যোগ্য মনেই করে না, সেই জন্য আজ আপনার দ্বারা আমি এখানে আত্মহত্যা করতে চাই। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও। এই বলেই নন্দিনী নিজের মুখটা খুলল। ওই সাপটা অনবরত ছোবল মারার চেষ্টা করছিল। নন্দিনী ওর মুখের কাছে সাপটির মুখটা নিয়ে গেল আর নন্দিনীর জিভে সাপটি ছোবল মারল। কিছুক্ষণ পরেই নন্দিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর ওর শরীর সম্পূর্ণ নীল হয়ে গেল। দেবেন্দ্র বাড়ি ফিরতেই ঠাকুরবাবু তাকে একটাই প্রশ্ন করলেন, কাজ হয়েছে নাকি হয়নি? শুনে দেবেন্দ্র মুচকি হেসে ঠাকুরবাবুকে বলল, হয়ে গেছে বাবা। শুনে ঠাকুরবাবু বেশ আনন্দিত হলেন আর দেবেন্দ্র ওর নিজের ঘরে চলে গেল। ঘড়িতে 8টা বাজে। ঠাকুরবাবু হলরুমে গিরিশের সাথে বসেছিলেন। তখনই কেউ দরজায় ঠক ঠক করতে লাগলো। ধীরজ, দেখো তো কে এসেছে। ধীরজ দরজা খোলা মাত্রই যা দেখল তা দেখে সঙ্গে সঙ্গে ঠাকুরবাবু এবং গিরিশ চেয়ার থেকে উঠে পড়ল। সামনে দেবেন্দ্র নন্দিনীর সঙ্গে দাঁড়িয়ে আছে আর দুজনের গলাতেই ছিল বিয়ের মালা। আরে আরে সব কি? তুমি এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো? তুমি তো বলেছিলে এই মেয়েটা। বলতে বলতে ঠাকুরবাবু চুপ করে গেলেন আর নন্দিনী মুচকি হেসে বলল, ঠাকুরবাবু, চুপ করে গেলেন কেন? কথাটা শেষ করুন না। আপনিই তো চেয়েছিলেন যে আমাদের বিয়েটা হোক, তাহলে আপনাকে কেন এরকম দেখতে লাগছে? এরপর ঠাকুরবাবু কিছুই বলতে পারলেন না। রেগে গিয়ে উনি ওনার ঘরে চলে গেলেন। দেবেন্দ্রকে বেশ ভীত লাগছিল আর চুপ করে ও নন্দিনীর পাশে দাঁড়িয়েছিল। চলো নন্দিনী, আমরা আমাদের ঘরে যাই। এই বলেই দেবেন্দ্র ওর ঘরে নন্দিনীকে নিয়ে গেল। গিরিশ ঠাকুরবাবুর ঘরে গেল আর বলল, বাবা, তুমি তো বলেছিলে যে ওই মেয়েটার খেলা একেবারেই শেষ, তাহলে এখনো জীবিত কি করে? আর দেবেন্দ্র দাইবা ওকে কেন বিয়ে করলো? আরে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু এবারে এই মেয়েটার উচিত ব্যবস্থা আমিই করব। এই বলেই ঠাকুরবাবু গিরিশের দিকে তাকালেন আর দুজনে অট্টহাসি শুরু করলেন। তখন প্রায় রাত 2টো বাজে। ঠাকুরবাবু লুকিয়ে লুকিয়ে দেবেন্দ্রর ঘরে গেলেন। উনি দেখলেন দেবেন্দ্র নিজের ঘরে মাটিতে শুয়ে আছে আর নন্দিনী শুয়ে আছে বিছানায়। সেটা দেখে ওনার খুব রাগ হল। উনি আর একটা বালিশ তুলে নন্দিনীর মুখে চেপে ধরলেন। কিছুক্ষণ ছটফট করার পরে নন্দিনী অজ্ঞান হয়ে গেল। তারপর গিরিশ সেই ঘরে এলো। ওর হাতে ছিল একটা বস্তা। বাবা ছেলে দুজনে মিলে নন্দিনীকে ওই বস্তার মধ্যে ভরে দিল। তারপর সেই বস্তাটাকে নিয়ে অন্যথা চলে গেল। ওরা চেয়েছিল যেন চাকর ধীরজও এই ব্যাপারটা জানতে না পারে। তাই জন্য তিনি তার ছেলেকে নিয়ে নিঃশব্দে বাড়ির পেছনের জঙ্গলে চলে গেলেন। গিরিশের কাঁধে ওই বস্তাটা ছিল আর ঠাকুরবাবু ওর সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। বেশ কিছুটা যাওয়ার পর গিরিশ অনুভব করল যে পিঠের বস্তাটা বেশ হালকা লাগছে আর সে দাঁড়িয়ে পড়ল। ও বস্তাটা মাটিতে ফেলে দিল।
আর বলল, বাবা, ওই মেয়েটা এখান থেকে কোথায় চলে গেল? আরে আমি কি করে জানবো? আমিও তো তোমার সঙ্গেই হাঁটছি নাকি? ওরা দুজনের নিজেদের মধ্যে আলোচনা করছিল। তখনই তারা দেখল বস্তাটা নড়াচড়া করছে, যেন কোনো একটা জিনিস ওর ভেতরে রয়ে গেছে। এই দৃশ্য দেখে ওদের দুজনের কথা হারিয়ে গেল, আর ওদের নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। তারপর দেখতে পেল ওই বস্তাটা থেকে একটা কালো সাপ বেরিয়ে এসেছে, আর কাছে এসে ফনা তুলে ওদেরকে দেখতে লাগলো। ওরা দুজনেই এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। ওরা ছুটে প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই সাপটাও ওদের পিছু করতে লাগলো, আর আচমকা ঠাকুরবাবুর পায়ের সঙ্গে জড়িয়ে পড়ল। উনি আর এগোতে পারছিলেন না, আর মাটিতে পড়ে গেলেন। সাপটা ওনার পায়ের কাছ থেকে সরে গিয়ে মাথার কাছে আসলো, আর তৎক্ষণাৎ সাপটা নন্দিনীতে পরিবর্তিত হলো। তবে এই নন্দিনী সেই আগের নন্দিনীর থেকে সম্পূর্ণ আলাদা। ওর শরীরে একটা আলাদাই ঔজ্জ্বল্য ছিল, এবং এর চোখটাও ছিল কটকটে নীল। ওকে দেখে ওনার আর ওঠার সাহস হলো না, আর উনি ক্রমশই পিছিয়ে যেতে লাগলেন। কি হলো ঠাকুরবাবু? আপনি আপনার বাড়ির বউকে দেখে খুশি হননি? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আমাদের বাড়ির রাজরানী করে রাখবো। আমাকে দুবার মারার চেষ্টা করার পরে আজকে আপনার এই কথা অনুভব হলো? এবার আপনার মৃত্যু নিশ্চিত ঠাকুরবাবু। এই বলে নন্দিনী ওর মুখ খুলল। মুখের ভেতর থেকে একটা পাতলা নীল ফিনফিনে জিভ বেরিয়ে এলো, আর নন্দিনীর দাঁতগুলো বড় হয়ে সাপের দাঁতের মতো পরিবর্তিত হয়েছিল। যা দেখে ঠাকুরবাবু ভয় চিৎকার করে উঠলেন। ঠাকুরবাবু ওঠার আগেই নন্দিনী ওনার উপরে আক্রমণ করল। ওনার গলায় নীল জিভ দিয়ে ছোবল মারল। নিমেষেই ওনার সারা শরীরটা ক্রমশ নীল হয়ে যাচ্ছিল। নন্দিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরবাবুর সেই যন্ত্রণার ছটফটানি দেখতে লাগল। ঠাকুরবাবু এমনভাবে ছটফট করছিলেন যেন মনে হচ্ছিল ওনার সারা শরীরে কেউ কারেন্টের শক দিচ্ছে। কিছুক্ষণ পরে ওনার শরীরটা পুরো নীল হয়ে গেল, আর মুখ থেকে গেঁজা বেরিয়ে এলো। যন্ত্রণায় ছটফট করতে করতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যে নন্দিনী গত দুদিন আগে মারা গেছে, সে কিভাবে ঠাকুরবাবুর লাশের পাশে দাঁড়িয়ে হাসছে, তা কি করে সম্ভব? সেটা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সেই পূর্ণিমার রাতে দেবেন্দ্র নন্দিনীকে আহত অবস্থায় ফেলেই চলে গেছিল, কিন্তু যে মিথ্যেটা বলে দেবেন্দ্র নন্দিনীকে এখানে এনেছিল, ভগবান সেই আশীর্বাদ নন্দিনীকে দিয়েছিলেন। নন্দিনী যে সাপের ছোবল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সে আসলে একজন নাগ দেবী ছিলেন। যেই মুহূর্তে নাগ দেবী নন্দিনীকে ছোবল মারলেন, সেই মুহূর্তে সেটা একটা আশীর্বাদে পরিণত হলো, এবং নন্দিনী নাগিন রূপে পরিবর্তিত হলো, এবং তার পুনর্জন্ম হলো। দুদিন পরে দেবেন্দ্র যখন ওর বাড়িতে যাচ্ছিল, তখন সে অনুভব করল ওর পায়ে একটা সাপ জড়িয়ে আছে। ও ভয় পেয়ে ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিল। সাপটা তখনই ওর পা ছেড়ে দিয়ে ওর পাশের সিটে এসে বসল, আর কিছুক্ষণের মধ্যেই ও নন্দিনীর রূপ নিয়ে নিল। যা দেখে দেবেন্দ্র খুব ভয় পেয়ে গেল, আর থরথর করে কাঁপতে লাগলো। তুমি একজন নাগিন? তুমি তো আমাকে ওখানে মৃত্যুর জন্যই ফেলে রেখে এসেছিলে দেবেন্দ্র, কিন্তু ওখানে শিবের মন্দির ছিল। উনি কিছুতেই কারোর সঙ্গে এরকম অন্যায় মেনে নিতে পারেন না। তুমি যেই সাপগুলোর মাঝে আমাকে ছেড়ে দিয়ে এসেছিলে, ওই সাপগুলোই আমার কাছে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে দ্বিতীয়বার আমি আর মারার চেষ্টাও করব না। তুমি আমাকে কি মারবে? আমি চাইলে এক মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি এখনই, কিন্তু আগে আমি তোমাকে না, সেই মানুষটাকে শাস্তি দিতে চাই যে চাইলে আমাদের সঙ্গে ন্যায় করতেই পারত। এরপর নন্দিনী তাকে বলল যেন দেবেন্দ্র তাকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে যায়, আর এই কথা যেন কেউ না জানতে পারে।
কথা মতন দেবেন্দ্র সেই কাজ করল আর তাকে বাড়িতে নিয়ে এলো। যখন গিরিশ আর ঠাকুরবাবু নন্দিনীকে অজ্ঞান করে বস্তায় ভরছিল তখন দেবেন্দ্র জেগেছিল, কিন্তু নন্দিনীর ভয় ও একটাও কথা বলতে পারেনি। নন্দিনীর পুরোপুরি বদলা নেওয়া হয়ে গিয়েছিল, তবে দেবেন্দ্রর জন্য ও কি ভেবে রেখেছিল সেটা একমাত্র সেই জানত। একদিকে নিহত হয়ে পড়েছিলেন ঠাকুরবাবু আর অন্যদিকে গিরিশ প্রাণ বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছিল। নন্দিনী আবার সাপের রূপ নিল। আর তাদের বাড়ির দিকে রওনা দিল। দেবেন্দ্র তখন ঘরে বসে ভয় কাঁপছিল আর নন্দিনী যেন না আসে সেই প্রার্থনা করছিল। তখনই ঘরের দরজা খুলে গেল আর গিরিশ পাগলের মতন হাঁপাতে হাঁপাতে দেবেন্দ্রর কাছে এলো। দাদা, আমাকে বাঁচা। ওই নন্দিনী, নন্দিনী আমাকে মেরে ফেলবে। কথাটা শেষ হতে না হতেই ওরা দেখতে পেল জানলা দিয়ে একটা সাপ ঢুকছে। যা দেখে গিরিশ দেবেন্দ্রকে জড়িয়ে ধরল। দুই ভাই ভয় থরথর করে কাঁপছিল। সাপটা তখনই নন্দিনীর রূপ নিয়ে নিল আর ওর নীল জিভ বের করে গিরিশের দিকে এগিয়ে এলো। কি হয়েছে গিরিশ? তোমাদের বাড়িতে যখন প্রথমবার এসেছিলাম আমি, তুমি তো দু চোখ ভরে আমাকেই দেখছিলে। বলেই গিরিশের ওপর লাফিয়ে পড়ল আর চেপে ধরে বলল, আমাকে কি আজকে ভালো লাগছে না? এই বলেই নন্দিনী ওর নীল জিভটা বের করে গিরিশের কাঁধে ছোবল বসিয়ে দিল। ছটফট করতে করতে গিরিশের মুখ থেকেও গেঁজা উঠে এলো। গিরিশও ক্রমে পুরো নীল হয়ে গেল এবং এই পৃথিবী ছেড়ে চলে গেল। নন্দিনী চিৎকার করে হাসতে লাগলো আর দেবেন্দ্র ভয়ার্ত চোখে সবকিছু দেখছিল। তুমি কেন ভয় পাচ্ছ দেবেন্দ্র? তুমি তো আমার কাছে বিশেষ একজন মানুষ। তোমার জন্য তো আমি এর থেকেও ভালো কিছু ভেবে রেখেছি।